নমস্কার, আমি সুরজিৎ কোচিন থেকে বলছি। আজ আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটিস টাস্ক পার্ট 4। ফার্স্ট কোশ্চেনটা হলো যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, চারটে অপশান দিয়েছে। এইবার আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে কি, দ্বিঘাত মানেটা কি। দ্বিঘাত মানে হলো যার দুই ঘাত। এইবার ব্যাপারটা হলো আমরা এখানে কি এই কটা চারটে উত্তরের মধ্যে আমরা কী করে বুঝবো যে কার দুই ঘাত হবে। এইবার এক্সের ফার্স্টের যে অ্যান্সারটা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি এই পুরো পেজটাকে এই অঙ্কটার জন্য ইউজ করব, তাই একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। এক্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স, এই পার্টটা নয় বাদই দিলাম। এই পার্টটাকে আমরা যখন গুণ করব তখন এক্সের সঙ্গে আবার এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার হলো আর মাইনাস ওয়ান ইন্টু এক্স, তখন এই এক্স আর এই এক্স স্কোয়ার হয়ে গেল হলো এক্স কিউব। তাহলে আমরা দেখছি যে এই অঙ্কটার ফার্স্টের যে উত্তরটার মধ্যে ফার্স্টের উত্তরটা হবে না। কারণটা কি, ফার্স্টের উত্তরটায় বেরিয়ে গেল এক্স কিউব। আমার মাথায় আনতে হবে কত, ঘাত আনতে হবে দুই, মানে মাথায় আনতে হবে আমাকে দুই, কিন্তু আমার এখানে বেরালো যে মাথায় তিন, তাই আমার এইটা অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ডেরটা আছে এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ফলে আমরা দেখব যে মাইনাস সিক্স, এইটা বাদই দিলাম। এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার করলে ইয়া এক্স ফোর, তার জন্য এই ফোর থাকার জন্য এটাও আসবে না, কারণ আমাকে আনতে হবে কত, স্কোয়ার। যেহেতু আমাকে দ্বিঘাত বলেছে, যদি ত্রিঘাত থাকতো তাহলে তিন, তাহলে আমরা আনতে পারতাম, মানে হলো এইটা আমরা আনতে পারতাম। যেহেতু এখানে দ্বিঘাত বলেছে তাই জন্য আমরা আনতে পারবো না, তাহলে ফার্স্ট অপশানটাও হবে না, সেকেন্ড অপশানটাও হবে না। এইবার থার্ড নম্বরের অপশানটা যদি আমরা রাফে দেখি এক্স মাইনাস ওয়ান, একবার এক্স ইন্টু এক্স, তাহলে এক্সের স্কোয়ার, এক্স ইন্টু এক্স মানে আমরা এক্সের স্কোয়ার এখানে কিন্তু হতে পারে। আবার বলছি এক্সের সঙ্গে এক্স গুণ করবো, আবার মাইনাস ওয়ান ইন্টু এক্স, তাহলে এখানে এক্সের স্কোয়ার হতে পারে, মানে এখানে দ্বিঘাত মানে মাথায় হলো দুই থাকবে এইখানে, তাই জন্য মাথায় দুই আছে, মানে এইটা হবে, তাই জন্য উত্তরটা হবে এইটা। তাহলে আমরা কি করে লিখব, লিখতে হবে যে কি করে অ্যান্সারটা হবে এই নম্বর সিটা হবে। এবং এবার আমরা কি করে করব, এইখানে দেখাবো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। এইবার আমরা এক্সের সঙ্গে একবার এই এক্সটাকে গুণ করব, তাহলে এক্স ইন্টু দিয়ে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, বা দেবো আগে, বা দিয়ে তারপরে লিখবো। তাহলে এক্সের মাথায় এইখানে একটা এক্স, এই একটা এক্স, মানে কটা হলো এক্স, দুটো হলো, তাই জন্য লিখবো এক্সের স্কোয়ার। এইবার এক্স ইন্টু ওয়ান, ওয়ানের সাথে আমরা যাই গুণ করি না কেন সেটা হলো একই থেকে যায়, মানে হলো এক দিয়ে যদি দুইকে গুণ করি দুই হয়, তিনকে গুণ করে তিন হয়, কারণ এক্সে গুণ করলে এক্স হবে, আবার মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। দেখো এক্সের আগে কিছু নেই, মানে আমার এখানে এক আছে, আবার এখানেও এক্সের আগে এক আছে, তাহলে এক। এবার মাইনাস ওয়ান থাকলে কী করতে হয়, যোগ করে দিতে হয়, মাইনাস ওয়ান হয়ে গেলে মাইনাস টু। তোমরা কেউ এইটা করবে না, এইটা হলো আমি রাফে তোমাদেরকে বোঝালাম, তোমাদের মেন অঙ্কটা হলো এইটুকুনি, ওকে। বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো হলো, এইটা হলো। তাহলে এইটা হলো আমাদের কী বেরিয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এইবার তাহলে আমাদের এইখানে কোনটা হবে, সি এর দাগেরটা হবে। তাহলে আমরা উত্তর লিখব সি এর উত্তরটি সঠিক, সি এর উত্তরটি সঠিক, সি এর উত্তরটি সঠিক, ওকে। তারপর সেকেন্ডের অঙ্কটা আসছি, দেখো লেখা আছে টু এক্স মাইনাস টু ইন্টু দিয়ে লেখা আছে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, সমীকরণটির বীজ দুটি হলো। দেখো এইবার মনে করো লেখা আছে ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু এ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এইখানে এইটা বাদই দাও, আমরা এইখানেই দেখি
2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। যখন দুটি বীজ এর মান শূন্য হবে তাহলে একটি বীজ নিশ্চয়ই শূন্য হতে হবে, হয় এটা শূন্য হবে নয় এটা শূন্য হবে। তাই জন্য আমরা কি করব, 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 একবার করব, আবার অথবা দিয়ে আবার দাগ টেনে এখানে করব x প্লাস 3 ইকুয়াল টু 0। কী লিখবো, x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা তাহলে এটাকে সমাধান আমরা করতে পারি। দেখো ভালোভাবে সমাধানটা দেখবে, সমাধান করার সময় কী করব, বা দেব, ঠিক আছে। আগে এইখানে এইটা লিখে নেব। কী লিখে নেব, 2x মাইনাস 2 ব্র্যাকেটে x প্লাস 3 ইকুয়াল টু 0। তারপরে আমরা এইটা করব। তারপরে এইখানে দেখো আমাকে কী বার করতে হবে, এক্স বার করতে হবে। তাই জন্য আমরা এক্সের সাইডটাকে আমরা বা দিয়ে রাখবো। যেদিকে দেখবে কোশ্চেন থাকে তার অপোজিটে কিন্তু অ্যান্সারকে নিয়ে যেতে হয়। আমার কোশ্চেনটা হলো এক্সের মান বার করা, তাই জন্য এইখানে প্রথমে আমরা 2x, ঠিক আছে, এই 2xটাকে আমরা বা দিকে রেখে মাইনাস 2, এর মধ্যে কোনো এক্স বা কোনো কিছু নেই বলে এই মাইনাস 2টাকে ইকুয়াল টু ডান দিকে নিয়ে যাবো। আমরা যদি এইটা 2 এর আগে কী আছে, মাইনাস ইকুয়াল টু বা দিকে আছে, ডান দিকে নিয়ে যেতে গেলে কী হয়ে যায়, অপোজিট সাইনটা বসে, মানে হলো প্লাস, মাইনাস অপোজিট সাইন কি প্লাস। তাই জন্য এই মাইনাস 2টা এদিকে গেলে কী যাবে, +2 বা অর 2 লিখলেই হয়। বা এইখানে দেখো এবার 2 এর সাথে এক্স কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, ইকুয়াল টু ডান দিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2/2। তাই 2কে 2 দিয়ে কাটলে কত হয়ে যায়, 1 হয়ে যায়, মানে x ইকুয়াল টু 1। আবার এইখানে আসি, আবার আমরা এখানে যেমন করেছিলাম দেখো -2 এদিকে গেলে +2 হয়ে যায়, তেমন এখানে +3 আছে, এদিকে গেলে নিশ্চয়ই হলো অপোজিট হয়ে যাবে, বা x ইকুয়াল টু লিখতে পারি কি আমরা, -3। তাহলে দেখো আমরা বেরিয়ে গেল অ্যান্সার 1, একটা হলো -3। তাহলে আমরা দেখো 4টা অপশান দেখছি, একটা -1, -3, মানে এটা হবে না দেখছি আমরা, একটা -1, 3, এটাও দেখছি হবে না, এটা দেখো 1 -3, তাহলে এইটাই হবে। তাহলে কী লিখবো, উত্তরটা লিখবো যে সমীকরণটির বীজ দুটি হলো, কী লিখবো, 1 -3, ঠিক আছে, কী লিখবো, 1 -3। তারপর 3 নম্বরে অঙ্কটায় আসি। বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 1/4 হবে না সমান হবে, কোনটা হবে বার করতে বলেছে। এইবার ব্যাপারটা হলো আমাকে বলে দিয়েছে, ফার্স্টের লাইনটা আমি পড়ি, বার্ষিক 10% সরল সুদ হারে 50 টাকার 2 বছর সুদ। আমার সরল সুদের নিয়ম হলো কি, আর সুদ বার করার ফর্মুলাটা কি, সুদ বার করার ফর্মুলাটা হলো, আমি একটা রাফে দেখাচ্ছি, I ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু T/100। পি মানে কি, আসল, তাই তো। তাহলে এইখানে উপরে অঙ্কটা কি বলেছে, আসল কত বলে দিয়েছে, দেখো 50 টাকা। তাহলে লিখবো প্রথম ক্ষেত্রে, কি লিখবো, প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, হলো এইখানে আসল, ঠিক আছে, ব্যাকেটে দেবো পি, লিখলাম, পি দিয়ে লিখবো আসল কত আমরা জানলাম 50 টাকা, হলো 50 টাকা। তারপরে দেখো লেখা আছে সরল সুদের হারে, সরল সুদের হার মানে হলো ইংলিশে বলা রেট অফ ইন্টারেস্ট, এবং রেট অফ ইন্টারেস্টের ফার্স্ট ফর্ম হলো রেটের কি আছে আগে আর দিয়ে শুরু, তাই জন্য এটাকে বলা আর, তাই জন্য এটাকে হলো সরল সুদের হারকে আমরা বলি আমরা রেট অফ ইন্টারেস্ট, আর আসলকে আমরা পি দিয়ে আমরা ইন্ডিকেট করি, কেন হলো আসলে ইংলিশ ফর্ম হলো প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের শর্ট ফর্ম মানে আমরা প্রিন্সিপাল আগে যেহেতু পি আছে ওই জন্য এটাকে আমরা পি দিয়ে লিখি। তাই সরল সুদের হার কত হবে, সরল সুদের হার বা আর ব্যাকে লিখে দেব, আর দিয়ে এটাকে কত লিখবো, 10%, হলো এই কারণ 10%। তারপর সময় কত দেখো লেখা আছে, সময় লেখা আছে দেখো 2 বছর, 2 বছর আমরা সময়কে কী দিয়ে প্রমাণ করি, দিন, ঠিক আছে, দিন বছর মাস দিয়ে আমরা সময় বুঝি, তাই জন্য 2 বছর মানে আমরা এখানে সময় বুঝো 2 বছর। তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে গেলাম সময়কে, আবার টি দিয়ে, সময় মানে হলো টাইম, ইংলিশে বলা হয় টাইম,
টাইমকে আমরা কী দিয়ে পরিমাপ করা হয়, টি দিয়ে। তাহলে পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম। তাহলে আমরা আই ফর ইন্টারেস্ট মানে সুদ আমরা বার করতে পারবো। তাহলে সুদ, তাহলে এখানে কত বছর সুদ, সরি এখানে লিখে নেব 2 বছরের সুদ। এখানে ব্যাকেটে দিয়ে দেবো আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত আমরা পেয়ে গেছি 50 টাকা, আর কত পেয়ে গেছি 10 বাই 100, আর টি মানে কত 2। হলো হলো। এবার 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার আমরা এখানে কত হয়ে গেল 5 দুগুণে 10 টাকা। তাহলে 2 বছর আমার সুদ কত বেরোলো 10 টাকা। তারপর আবার এই দিকে আসি, কারণ আমাকে আবার বলে দিয়েছে পরে ওই একক একই হারে। দেখ কথাটা হলো একই মানে আগে কোথাও একটা সরল সুদে হার বা হার বলে দিয়েছে। দেখো আগের স্টেপটা দেখি লেখা আছে, দেখো 10% সরল সুদ, মানে এই অঙ্কটা মানে এইটার মধ্যে আবার 10% সরল সুদের হার আবার আনতে বলছে। কি করতে বলছে, ওই একই হারে 100 টাকার 1 বছর সুদ বার করবো, ঠিক আছে। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে বলে লিখবো, কি লিখবো, দ্বিতীয় ক্ষেত্রে। এইটাকে আমরা একটা রাফের মধ্যে আমি তোমাকে বুঝিয়ে দিই। দ্বিতীয় ক্ষেত্রে এইটাকে তোমরা টুকতেও পারো, নাও টুকতে পারো, টুকবে না, এটা একটা রাফের মধ্যে, ঠিক আছে, দরকার নেই টোকার। দ্বিতীয় ক্ষেত্রে কি লিখবো, আসল। যেমন আমরা লিখি আসল বলে লিখবো, আসল কত লেখা আছে পি, কিন্তু এখানে আগে একবার পি ইউজ করেছি বলে পি আর দেবো না, তাই জন্য পি তলায় ছোট একটা 1 বলে লিখে দেবো, P1 এখানে কত আছে, আসল এখানে কত আছে, এইটুকু জায়গার মধ্যে লেখা আছে 100 টাকা, তাই জন্য এখানে লিখে দেবো 100 টাকা। হলো। তারপরে কি আছে দেখো, সরল সুদের হার, মানে আমাদের কি দরকার, আর মানে রেট অফ ইন্টারেস্ট, সরল সুদের হার বলে যে একই হার মানে আগের হারটা আমরা লিখতে পারি সরল সুদের হারকে আমরা কি করব, লিখেছি আর। আবার আমরা আর না লিখে আমরা লিখতে পারি R1, ঠিক আছে। R1 দিয়ে লিখবো কত, এখানে 10%, ঠিক আছে। সরি, R1 না লিখবো, কারণ কি আমাদের তো সরল সুদের হার তো একই, তাহলে এইখানেও যেটা হবে এইখানেও সেটা হবে, এখানে R1 লেখা দরকার নেই, আরই লিখবো, ঠিক আছে। তারপর আসে হলো সময় বলবে, তাই তো, টি ফর টাইম, সময় এখানে দেখো লেখা আছে 1 বছর, তাই সময় ব্যাকেটে দেবো টি দিয়ে লিখবো 1 বছর, ওকে, ব্যাস। তারপরে আবার লিখবো যে এবার সুদ বার করতে হবে, কিন্তু কত বছর সুদ বার করতে হবে, 1 বছরের সুদ, তাই লিখবো 1 বছরের সুদ। ব্যাকেটের মধ্যে কি লিখবো, সুদ মানে কি ইংলিশে ইন্টারেস্টের এফ ফর্ম কি হয়, শর্ট ফর্ম আই। এবার ব্যাপারটা হলো আমরা এখানেও আই লিখেছি, তাহলে এখানে কি আই লিখবো না I1 লিখবো, সবসময় I1 লিখবো, ঠিক আছে, I1টা লিখে দিলাম। এবার দেখো লিখলাম যে P1 ইন্টু, আগে যেহেতু রেট অফ ইন্টারেস্ট আর ছিল, আর এইবারও একই হার বলেছে, তাই জন্য আরই লিখলাম, আর এখানে T1, স্যার এটা T1 লিখিনি, T1 লিখতে হবে, ঠিক আছে, বাই 100। এবার P1 কত 100 টাকা পেলাম, আর কত 10, আর T1 কত 1 বাই 100, ওকে। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এখানেও দেখো 10 টাকা বেরিয়েছে, তাহলে আগেরটাও দেখো 10 টাকা বেরিয়েছে, এইটাও 10 টাকা বেরিয়েছে, তাহলে এখানে দেখো 4টে অপশান আছে, দ্বিগুণ, অর্ধেক, 1/4 আর সমান, তাহলে অপশান কী হবে, ডি হবে, অপশান কী হয়ে যাবে, ডি। তাহলে ডি এর উত্তরটা, বা আমরা এখানে উত্তর বলে লিখবো, ডি এর উত্তরটি সঠিক, ওকে, ব্যাস। তারপরে দেখো ফার্স্টে বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত আঁকতে বলেছে, তাহলে আমরা বৃত্ত এঁকে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্ত মানে সেন্ট্রয়েডটা কি বলেছে ও, কেন্দ্রটা কি বলেছে ও, ঠিক আছে। এবার বলি ও কেন্দ্রীয় বৃত্তে PQRS, আগে বলে রাখি জ্যা জিনিসটা কি, জ্যা হলো আমরা ভূগোলে পড়েছি ওই অক্ষরেখা, দ্রাঘিমা রেখা হয় না, তেমন এই ভূগোলে যে পৃথিবীর যে নিরক্ষরেখা, পৃথিবীর বৃহত্তম ব্যাস, যেটাকে ব্যাস বলবো না, জ্যা, আর বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় হলো বৃত্তের হলো ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস কি, বৃত্তের হলো বৃহত্তম জ্যা, আর ব্যাসের সমান্তরালে যেগুলোকে আমরা আঁকি সেগুলোকে জ্যা বলা হয়। এবার আমরা বলেছি, এবার এটুকু জানলাম, পরে আসবে এগুলো, পিকিউ এবং RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, মানে সমান দৈর্ঘ্য মানে কি একই দৈর্ঘ্য, যদি এইটার PQ এর হলো 8 হয় তখন RS এরও 8 হবে, এরকম ব্যাপারটা। তাহলে PQ 8 এইখানে করলাম, আর RSটা অন্যদিকে
লিখতেই পারি, ঠিক আছে। কারণ একই দিকে আমরা করতে পারবো না, কারণ একই দিকে করলে এইটুকু বরাবর হবে না, ঠিক আছে। তাই জন্য আর এসটা আমরা এদিকেই লিখবো। একটু আঁকা ছবিটা আঁকা হয়তো ভুল হতে পারে, ঠিক আছে, একটু ঠিক করে নেবে পরে। তারপর এরকমই আঁকাটা হবে, কারণ এইটা একটু ছোট হয়ে গেছে, একটু ওপরে হতো, ঠিক আছে। এবার বলেছে দেখো কিন্তু বৃত্তে পি কিউ আর এস দুটি সমান দেখেছে, মানে এইটা আর এইটা কি বলে দিয়েছে, সমান। মানে আমরা এখানে লিখতে পারি পি কিউ ইকুয়াল টু আর এস। ওকে, এবার ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে পি কিউ এর জ্যায় এর দূরত্ব কত বলে দিয়েছে, 8। ওকে, তাহলে ও বিন্দু থেকে আর এস এর দূরত্ব কত হবে, এর দূরত্ব যদি 8 বলে দেয়, এরও তো দুটো, মানে এইটা আর এইটা সমান, মানে পি কিউ আর আর এস দুটো যদি তোমার হলো সমান দৈর্ঘ্যের হয়, তখন ও থেকে পি কিউ একটি জায়ের সমান বৃত্তের যদি একটি জায়ের দূরত্ব যত হবে, এবং এইখানেও কিন্তু এই জায়টির হলো দূরত্ব কিন্তু সমানই হবে। তাই জন্য আমরা লিখব যেহেতু ও বিন্দু থেকে, ওকে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে, তাহলে ও বিন্দু থেকে লিখব আর এস জ্যায়ের, সরি এখানে এটা কেটে দিয়ে এর লিখবে, দূরত্ব সমান হবে, অর্থাৎ আর এস ইকুয়াল টু 8 কী হবে, সেন্টিমিটার হবে। ওকে, ব্যাস এইটুকু লিখলেই হয়ে যাবে, মানে হলো আমাদের এর অ্যান্সারটা হবে। ওকে, তারপর সত্য বা মিথ্যা লিখতে বলছি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এবার বলেছে প্রথম ঘনকটার ধারের দৈর্ঘ্য অর্ধেক করা, তাহলে আমাকে ধারের দৈর্ঘ্য জানতে হবে। এখানে দেখো ধারের দৈর্ঘ্য কোথাও বলে দেওয়া নেই, তাহলে যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে আমাকে ধরতে হবে। তাই নর্মালি আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরে নেব। ধরি প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য এ, কিন্তু এইখানে সেন্টিমিটার লিখবো, ডেসিমিটার লিখবো না মিটার লিখবো, কিছু কি লেখা আছে এখানে, লেখা নেই। যদি কিছু লেখা না থাকে সবসময় আমাদের একক লিখতে হয়, কী লিখতে হয়, একক, ঠিক আছে, একক হবে। ওকে, তারপর কি আছে, এবার বলেছে তাহলে আমাকে ঘনকটি আয়তনটা বের করে বলি। তাহলে প্রথম ঘনকের আয়তন কী হবে, এ কিউব। আর আয়তন থাকলে সবসময় কি লিখতে হয়, ঘন লিখতে হয়, আর এখানে এককটা যেমন আছে তেমন বসে পড়বে। তারপর প্রথম ঘনকের আয়তন, এবার ব্যাপারটা প্রথম ঘনকের দৈর্ঘ্য বেরিয়ে গেল আর আয়তন এখানে ধরি লিখেছি। তারপর একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তারপর পরের লাইনটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকের ধারের দৈর্ঘ্য হবে, কি হবে, অর্ধেক করা হচ্ছে মানে কি করতে হবে, কোনো জিনিসকে অর্ধেক করলে মানে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। অর্ধেক মানে হলো আধ, ঠিক আছে, আধ করা মানে হলো ভাগ করতে হবে, মানে 2 দিয়ে। তাহলে আমার ধারের দৈর্ঘ্য কত, একে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এ ভাগ 2 কি লিখে দেবো, একক হলো। এবার আমাকে কি বলতে বলেছে, আবার আমাকে আয়তন বার করতে হবে, আবার কি করব, আয়তন, ঠিক আছে। এবার এই আয়তনটা দেখো, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে এখানে নতুন ঘনকে লিখে দাও, নতুন ঘনক, ঠিক আছে। এবার নতুন ঘনকের আয়তন লিখে দিই, আয়তনটা কী হয়ে যাবে, এ কিউব, মানে এখানে কি করব, a/2 এর হোল কিউব। a/2 এর হোল কিউব মানে কি হবে, a/2 কতবার বসবে, মাথায় যতবার আছে ততবার, মাথায় কত লেখা আছে, 3 লেখা আছে, মানে আমার এইটাকে 3 বার
পুট করতে হবে a/2, আমি তলায় গছি a/2, এখানে ঘন একক, আয়তন মানে আমরা কি জানি ঘন একক, মানে a/2 ইন্টু a/2 ইন্টু a/2 হলো। দেখো এ একবার, এই একটা মানে মোট কতবার এলো 3 বার, তাই জন্য মাথায় কত লিখবো কিউব, আর এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করবো, তাহলে 2 দুগুণে 4, 2 গুণে 8। এবার ব্যাপারটা হলো এইখানে লবের সঙ্গে লব গুণ হয়, হরের সঙ্গে হর গুণ হয়, ঠিক আছে, ঘন একক। এবার বলছে দেখো ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, ঠিক আছে। এবার 1/8 অংশ হবে, এবার কি করে করব, এবার আমাকে করতে হবে, লিখতে হবে যে ঘনকটির এখানে লিখবো নতুন ঘনকটির আয়তন, কি লিখবো, নতুন ঘনকটির আয়তন, ওকে, প্রথম ঘনকের আয়তনে সবসময় দেখো তখন করবে, তখন আগে পরবর্তী ঘনকটি রাখবে, তারপর তার তলায় রাখতে হবে হলো প্রথম ঘনক, পরবর্তীত বা নতুন ঘনকের আয়তন কত আছে a³/8, তাই জন্য a³/8কে আমরা উপরে রাখবো, তলায় a³ রাখবো, আর a³ তলায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে এবার এখানে আমরা করবো a³/8 ইন্টু, আর এটা উল্টে গেলে কী হবে 1/a³, তাহলে a³ কেটে যায়, ঠিক আছে। এইটুকু দেখে নাও ভালো করে, তারপর আমি পরে পৃষ্ঠা উল্টাচ্ছি, ঠিক আছে, বা স্ক্রিনশট তুলে নাও। এবার দেখো তাহলে এখানে লেখা আছে 1/8, তাহলে লিখবো কি 1 ইকুয়াল টু 1/8 অংশ, 1/8 অংশ হবে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, সত্য হবে, উত্তরটি সত্য হবে, ওকে, বোঝা গেছে। তারপর এই অঙ্কটা a/2 b/3 c/4 হলে a/b মান কত, তাহলে আমরা এটাকে লিখবো, এটাকে আগে a/2 b/3 c/4, এইটাকে আমরা ভাগ আকারে আছে ইকুয়াল টু, এটাকে আমরা এর মান বার করবো, বি এর মান বার করবো, সি এর মান বার করবো, তাহলে কি করব, ইকুয়াল টু আমরা কি ধরবো, কে ধরি বলে লিখবো, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা এটা বলতে পারি, তাহলে লিখবো a/2 ইকুয়াল টু কে, আবার একটা দাঁড়িয়ে দিয়ে b/3 ইকুয়াল টু কে, আবার লিখতে পারি c/4 ইকুয়াল টু কে বা দিয়ে, ঠিক আছে। তাহলে এর তলায় কত আছে 1 আছে, তাহলে এর সঙ্গে এর গুণ হয়, এর সাথে এর গুণ হয়, তাহলে একে এর সঙ্গে 1 গুণ হলে কত এ হয়ে যায়, আর 2 এর সঙ্গে কে গুণ হলে 2k, আবার বি এর তলায় এর কে এর তলায় কত আছে 1 আছে, বি এর সঙ্গে 1 গুণ হলে বি হয়ে যায়, আর 3 এর সাথে কে গুণ হলে 3k হয়ে যায়, আর কে এর তলায় কত আছে 1 আছে, সি এর সাথে 1 গুণ হলে সি হয়ে যায়, আর 4 এর সাথে কে গুণ হলে 4k হয়ে গেল। এইবার আমাকে বার করতে বলেছে a/b/c সমস্যা এত বার করতে বলেছে, এবার আমি কি করব, a/b/c লিখবো, এবার এ জায়গায় 2k বসিয়ে দিলাম, বি এর জায়গায় 3k বসিয়ে দিলাম, আর সি এর জায়গায় তাহলে কত বসাবো 4k। এবার এরকম থাকলে কি হয়, কে 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 কেটে গেল, একই রকমের দেখতে জিনিসগুলো কেটে যাবে, তাহলে 2:3:4 বেরাচ্ছে, কিন্তু আমাকে এখানে উত্তর কত বলে দিয়েছে 4:3:2, একরকম দেখতে না, তাহলে এটা কত হয়ে যাবে, উত্তরটি মিথ্যে হবে, ওকে, উত্তরটি কি হয়ে যাবে, মিথ্যে হবে। তারপর আসল হলো পি, পরে আসল p টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন বার করতে হবে। এবার ব্যাপারটা হলো দ্বিতীয় বছরের মূলধন আর দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধির দুটো জিনিস হলো আলাদা। দ্বিতীয় বছরের মূলধন মানে হলো দ্বিতীয় বছরে যে মূলধন দিয়ে আমরা সমূল চক্রবৃদ্ধি বার করি সেই মূলধনটাকে আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে আগে এইখানে চক্রবৃদ্ধি হারে আমরা করব না, আমরা আগে এটাকে সরল সুদের হারে নির্ণয় করব। তাহলে এখানে লিখব যে প্রথমে আমরা লিখব আসল, লিখে নিলাম পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, ওকে। আর এখানে বলেছে দ্বিতীয় বছরের মূলধন,
ঠিক আছে। এখানে আমরা সময় প্রথম বছরেরটাই আমরা বার করি, বা সময় লিখি 1, 1 বছর। ঠিক আছে, এইটাকে আমরা কিন্তু চক্রবৃদ্ধি হারও করতে পারি বা আমরা সরল সুদের হারও করতে পারি। আমি দুটো জিনিসই আমি দেখিয়ে দিচ্ছি, যেটার মধ্যে একটা পারবে করবে। যদি আমি সরল সুদের হারে করি তাহলে আমাকে সুদের মান কি লিখতে হবে, এটাই থাকবে পি ইন্টু আর ইন্টু টি হয়ে যায়। এখানে পি এইটা আর এক্সট্রা করে লেখার দরকার নেই, সুদের হার আমরা জানি আর সময় মানে আমরা জানি টি, টি লেখা নেই বলে টি লিখে দিলাম বাই 100। তাহলে পি আর থাকে, আর টি এর মান কত 1। এটার সময়টা হলো প্রথম বছরে বার করছি বলে আমরা এখানে, আর তার জন্য আমরা এখানে প্রথম বছরের সুদ লিখি, শুধু সুদ লিখবো না, প্রথম বছর লিখব, প্রথম বছরের সুদ। ওকে, তাহলে এখানে টি এর মান কত লিখব 1 বাই পি আর বাই 100 হয়। ঠিক আছে টাকা। বা আরেকভাবে আমরা করতে পারি, যদি আমরা চক্রবৃদ্ধি বলেছি এটাকেও করতে পারি, কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে একটা করবে, অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তাই এখানে লিখবে প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ বা এমনি সুদ বলেও লিখবে, কোনো অসুবিধা নেই, একই, দুটো একই হবে। ঠিক আছে, উত্তর একই বেরাবে। তাহলে কী হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু ডি আবার কত হয়ে যায় এন, এখানে এর মানটা হয়ে যাবে 1। ঠিক আছে, এখানে এর মানটা হবে 1, ওই জন্য আমি টিটা লিখতাম না। ঠিক আছে, এইখানে তোমরা যদি এই নিয়মে করো তখন এইখানে টি এর জায়গায় লিখে নেবে এন। ঠিক আছে, আর যদি তোমরা এই নিয়মে করো তখন এইখানে টিটা যেমন লেখা আছে টি থাকবে। ঠিক আছে, এবার দেখো পি 1 প্লাস আর বাই 100, এন এর মান কত, এখানে 1 বছর বসবে, প্রথম বছর মানে হলো 1 বছর, তাহলে এটা একবার বসবে, তাহলে আমরা একবার মানে কি পি ইন্টু আর বাই 100, তাহলে একবার পি এর সাথে, সরি এটা সুদ বার করে, এটা হলো এখানে মাইনাস পি হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ মানে আমাদের এখানে মাইনাস পি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পি দিয়ে এটাকে গুণ করব, পি বেরোবে প্লাস পিকে 1 দিয়ে গুণ করে পি, আর এখানে পি ইন্টু আর বাই 100 মাইনাস পি হলো। তাহলে পি প্লাস পি মাইনাস পি কেটে গেল, দেখো পি আর বাই 100ই পেরালো টাকা। তাহলে দেখো দুটো সুদই কিন্তু আমাদের কিন্তু সমানই হলো, মানে আমরা এইভাবে করতে পারি আর এইভাবে করতে পারি, কিন্তু আমাকে কি বলেছে, মূলধন বলেছে, মূলধন বা আসল, মূলধন মানে কি আমরা আসল জানি, আসল বা মূলধন কি করে বার করে। এবার বলছে দ্বিতীয় বছরে মূলধন, এবার দ্বিতীয় বছরে মূলধন মানে কি, দ্বিতীয় বছরের মূলধন মানে হলো প্রথম বছরের সব বৃদ্ধি বা হলো সমূল বৃদ্ধি। ঠিক আছে, দ্বিতীয় বছরের মূলধন ইকুয়াল টু প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি, বা লিখতে পারি প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি, বা লিখতে পারি সব বৃদ্ধি মূল। ঠিক আছে, তোমরা যদি এইটাতে করো লিখবে সমূল চক্রবৃদ্ধি, যদি এইটাতে করো লিখবে হলো সব বৃদ্ধি মূল। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় বছরের মূলধন, তাহলে আমরা মানে কি সুদ প্লাস আসল, তাই তো, তাহলে এখানে করতে হবে, সুতরাং দ্বিতীয় বছরের মূলধন ইকুয়াল টু সুদ প্লাস আসল। ওকে, সুদ প্লাস আসল, সুদ কত এখানে বলে দিয়েছে, দেখো সুদ লেখা বার করলে আমরা পি আর বাই 100, তাই তো, তাহলে পি আর বাই 100, আর আসল কত আমরা জানি, সবাই জানি পি টাকা। ঠিক আছে, এইবার আমরা কি করতে পারি, তাহলে এইটাই হলো অ্যান্সার। তাহলে দ্বিতীয় বছরের মূলধন কত, পি আর বাই 100 প্লাস পি টাকা, কিন্তু আমার এখানে কোশ্চেনে কত বলে দিয়েছে, মূলধন কত, পি আর বাই 100 টাকা। দুটো কি একরকম দেখতে, নিশ্চয়ই একরকম দেখতে নয়, তাই জন্য উত্তরটা হয়ে যাবে হলো মিথ্যে, উত্তরটা কি হয়ে যাবে, মিথ্যে। এখানে উত্তরটি লিখে দিই, উত্তরটি মিথ্যে হবে। ওকে, তারপরে অঙ্কটা বলে দিয়েছে, দেখো চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, মানলাম এবি একটি ব্যাস হলো, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু হলো, কিউ একটি বিন্দু, এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। আরে বাবা, সূক্ষ্মকোণ মানে তো জানি আগে কি, সূক্ষ্মকোণ মানে তোমাকে কি বলো, সূক্ষ্মকোণ মানে একদম ক্ষুদ্র, আর স্থূলকোণ মানে মোটা,
সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দুটো সবসময় আমরা কনফিউজিং হয়ে যাই। সূক্ষ্মকোণ কোনটা, স্থূলকোণ। স্থূল মানে রাখবে মোটা, মোটা মানে বড় বড় মানে 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রি কম, আর সূক্ষ্মকোণ মানে কি হয়ে যাবে 90 ডিগ্রি কম 0 ডিগ্রির বা 0 ডিগ্রির বেশি। এইবার আমি অঙ্কটা একটা আসি, আমাদের একটা উপপাদ্য আছে দেখবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমরা এই অঙ্কটার মাধ্যমে একটা জিনিস পাচ্ছি, দেখো এপিবি দেখতে পাচ্ছি, এপিবি কোণ। এই লিখবো এই এপিবিটা কি হয়ে যাবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তে, ঠিক আছে, কোণ এপিবি হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি সমকোণ, ঠিক আছে। সুতরাং কোণ এপিবি ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি, মানে এইটার মান হয়ে যাবে কত 90 ডিগ্রি। আমরা জানি যে এটা হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ, একটা তোমাদের দেখবে উপপাদ্য দেওয়া আছে বইতে, ঠিক আছে। এপিবি ইকুয়াল টু হয়ে যাবে কোণ এপিবি মানে হলো এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি। এইবার এ কিউ বি, ঠিক আছে, এইটি কোনো বৃত্তের সঙ্গে লেগে নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা অর্ধবৃত্তস্থ কোণ নয়। আরেকটা কথা হলো এইটা কোনো কেন্দ্রস্থ কোণও নয়। তার জন্য এইটা তাহলে কি হবে, এইটা সবসময় হবে হলো অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা হলো বৃহৎ হবে এবং কেন্দ্রস্থ কোণের মতোই হবে, মানে মানটা ওরকমই হবে, কিন্তু অর্ধবৃত্তস্থ কোণে কেন্দ্রস্থ কোণ অপেক্ষা ছোট হবে আর অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বড় হবে, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ, তাই জন্য এবার অর্ধবৃত্তস্থ কোণ কত 90 ডিগ্রি দেওয়া আছে, এক সমকোণ দেওয়া আছে, আর এখানে এইটা এর মানের অপেক্ষা কিন্তু কী হয়ে যাবে বড় হবে। আর এখানে কি বলেছে এ কিউ বি সর্বদা হবে কি হবে সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে। এখানে হবে এ কিউ বি, মানে এখানে আমাকে প্রমাণ করতে কি বলেছে এ কিউ বি ইকুয়াল টু, এ কিউ বি আমাকে প্রমাণ করতে বলেছে এরকম যে এ কিউ বি সূক্ষ্মকোণ মানে হলো এ কিউ বি 90 ডিগ্রির থেকে ছোট হবে। ছোট মানে কি হবে 90 ডিগ্রি বড় হবে, এইটা আমাকে বলেছে প্রমাণ করতে, ঠিক আছে। 90 ডিগ্রির থেকে ছোট হবে, কিন্তু আমরা কি পাচ্ছি যে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা এইটা, আর এইটার থেকে এইটা সবসময় কি হবে বড় হবে, ঠিক আছে। তাই জন্য এ কিউ বিটা হবে কি একটা স্থূল কোণ, ঠিক আছে। তাহলে কোণ এ কিউ বি সর্বদা স্থূল কোণ, এটা লেখা, এটা এখানে আমাকে এটা বার করতে হলে এটা দরকার নেই লেখার। স্থূল কোণ হয় কী হয়ে যাবে আমাকে 90 ডিগ্রি থেকে, মানে এ কিউ বি হলো 90 ডিগ্রি থেকে বড় হবে, স্থূল কোণ মানে হলো 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে। এইটা হবে, ওকে। তাহলে আমাকে এইটা হবে, কিন্তু আমাকে বার করতে বলেছে স্থূল কোণ। তাহলে এখানে লিখবো, আগে ব্যাখ্যাটা দিব, উত্তরটি মিথ্যে হবে, ওকে। আর কি লিখবো, কারণ এ কিউ বি গ্রেটার দেন 90 হবে, এ কিউ বি লেস দেন 90 ডিগ্রি হবে না, ঠিক আছে। এইটা লিখলেই হবে। তারপর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, উহার ব্যাসার্ধ নির্ণয় করো। বাস, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এবার দেখো আমার অঙ্কটার মধ্যে ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তাহলে আমাকে যেটা নির্ণয় করতে বলে আমাকে সেটাকে ধরে নেব। তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, আগে আমরা ছবিটা এঁকে নিই তাহলে ভালো হয়। অঙ্কটা যে কোনো অঙ্ক করবে, চোঙ হোক, শঙ্কু হোক, গোলক হোক, তার আগে একটা ছবি এঁকে নেবে। ছবি আঁকলে
স্যার ম্যাডামদের বুঝতে সবসময় সুবিধা হয়, ঠিক আছে? একটু ছবি এঁকে নেবে, তাহলে অঙ্কটা করতেও তাহলে তারা বুঝতে পারবে, ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের, ঠিক আছে, বা বুঝতে পারবে ভালো হবে, তাহলে তোমরা ফুল নাম্বারটা তোমরা পাবে। এখানে ব্যাসার্ধ আর, এবার আর এর পাশে আমরা কি লিখবো? সেন্টিমিটার লিখবো না ডেসিমিটার লিখবো না মিটার লিখবো না কিলোমিটার লিখবো? কি লেখা, কিছু কি আছে এর মধ্যে? নেই। আগের বারের মতো এখানে কি লিখবো? একক বলে আমরা লিখে দেব। এইবার আমাকে বলেছে আর একক। আর তাহলে আমরা এখান থেকে আয়তন পাবো, কিন্তু বক্রতলে ক্ষেত্রফল, বক্রতলে ক্ষেত্রফল সূত্র হলো 2 পাই আর। আরেকটা কী লাগবে? উচ্চতা। কিন্তু আমরা এখান থেকে কি উচ্চতা বার করতে, উচ্চতা কোথাও বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই। তার সঙ্গে সঙ্গে আমরা ব্যাসার্ধ যেমন ধরলাম তেমন ধরি দিয়ে বা ধরির তলায় আমরা এরকম দাগ দিয়ে দিতে পারি, বা ধরি লিখেও নিতে পারি। ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক। উচ্চতা মানে হলো হাইট, ঠিক আছে? আর ব্যাসার্ধ মানে কি? রেডিয়াস। ব্যাসার্ধ মানে হলো রেডিয়াস। রেডিয়াসকে শর্ট ফর্মে কি লেখে হলো আর, ঠিক আছে? এটাকে ছোট আর লেখে, আর ব্যাসকে লেখা হলো বড় আর, ঠিক আছে? আর উচ্চতা মানে হলো হাইট, ঠিক আছে? হাইট, হাইট ফর হলো এইচ লেখে, ওকে, বলে দিলাম। এবার দেখো চোঙের আয়তন বলেছে। চোঙের আয়তন মানে তাহলে আমরা আয়তনের সূত্রে ফেলে দেবো। চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক হলো। পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার বলে দিয়েছিল বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। এবার আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বার করে ফেলি। এবার তার লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর এইচ। কী হয়ে যাবে? এখানে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল আর আয়তন লেখার সময় এইখানে যেমন ঘন আর বর্গ লিখবে তখন একটু দেখে নেবে। আয়তন মানে হলো ঘন, আর ছোটোবেলায় আমরা ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র করে এসেছি, ওই বর্গ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সময় লিখতাম যেমন বর্গ একক, তেমন এই ক্ষেত্রফলের সময় সবসময় বর্গ জিনিসটা লিখতে হয়, বর্গ একক, ঠিক আছে? বর্গ একক হলো 2 পাই আর এইচ। এবার বলছে দুটো সাংখ্যমান সমান, মানে সাংখ্যমান মানে আমাকে যেটা উত্তর বেরিয়েছে এইটা, এই দুটোকে সমান বলতে বলেছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে সুতরাং চিহ্ন দিয়ে প্রশ্নানুসারে বলে লিখে দেবো, প্রশ্নানুসারে, ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2 পাই আর এইচ, ওকে। এইবার দেখো আমরা ইকুয়াল টুর বাঁ দিকে আর ডান দিকে দুটো দিকেই আমাদের যদি একই রকম কিছু থাকে আমরা লেখাটাকে কেটে দিতে পারি। যেমন আমরা দেখছি পাই, পাই পাই আমরা কাটতে পারি, একই রকম দেখতে লাগছে। আবার দেখো এইচ এইচও কেটে দিতে পারি। আবার এখানে দেখো একটা আর আছে, এখানে আর স্কোয়ার আছে, তাই জন্য আরকে আমরা কেটে দিই, আমরা এখানে আর স্কোয়ার, তাহলে আমরা আর স্কোয়ারকে যদি কাটি, ঠিক আছে, তাহলে একটা আর পড়ে থাকে, তাহলে এখানে থাকে আর ইকুয়াল টু হলো 2 হয়ে যায়, ঠিক আছে? আর ইকুয়াল টু কত হয়ে যায়? 2 হয়ে যায়। বা আমরা কি আর 2 ভেঙে একটু স্টেপ ওভার করে করলাম, বা আমরা যদি করতাম আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর, ঠিক আছে? বা আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু 2 লিখতাম, বা দিয়ে করতাম আর ইন্টু আর বাই আর ইকুয়াল টু 2, আর কেটে দিতাম, বা আর ইকুয়াল টু 2 লিখতাম, ওকে? আর ইকুয়াল টু 2 লিখতাম, এখানে বা দেব, ঠিক আছে? সুতরাং আর ইকুয়াল টু 2 একক। তাই লিখবো উহার ব্যাসার্ধ হবে কত? 2 একক, 2 একক, ওকে? ব্যাস উত্তর বেরিয়ে গেছে, ঠিক আছে? তারপর দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণে 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস √2। এইবার আমাদের একটা মিশ্র দ্বিঘাতকরণী। এবার মিশ্র দ্বিঘাতকরণী মানে হলো, মিশ্র বলে দিয়েছে, দেখো কথাটা মিশ্র, মিশ্র মানে হলো মেশানো। মিশ্র মানে কি? মেশানো। মেশানো মানে হলো এ প্লাস বি, এ প্লাস এ মিশ্র মানে হলো মেশানো। মেশানো মানে হলো তোমার দ্বিঘাতকরণী, একটা শুদ্ধ দ্বিঘাতকরণীর সঙ্গে মূলদ সংখ্যা তোমাকে মেশাতে হবে, যার ফল হবে হলো মিশ্র দ্বিঘাতকরণী। এবার দ্বিঘাতকরণী মানে কি? শুদ্ধ দ্বিঘাতকরণী মানে কি? প্লাস মাইনাস
যেমন খুশি তোমার হলো 5 হতে পারে, ঠিক আছে? এইটাকে বলে শুদ্ধ দ্বিঘাতকরণী। আর মূলদ সংখ্যা ধরো 2, ঠিক আছে? যেমন লিখতে হবে 2 প্লাস √5, এটা হয়ে গেল মিশ্র দ্বিঘাতকরণী। তেমন এখান দিয়েছে 7 মাইনাস √2, এর অনুবন্ধীকরণী হলো এইটা। এবার অনুবন্ধীকরণী জিনিসটা কি সেটা লিখতে হবে। লেখো যে কোনো মিশ্র দ্বিঘাতকরণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাতকরণের অনুবন্ধীকরণী বলে, ঠিক আছে? মানে এইখানে বলেছে এই দুটোকে একবার গুণ করতে হবে আর এই দুটোকে একবার যোগ করতে হবে। যদি আমরা মূলদ সংখ্যা পাই, ঠিক আছে, দুটো যদি মূলদ সংখ্যা পাই তাহলে আমরা বলতে পারি এই দুটো হলো একে অপরের অনুবন্ধীকরণী। আর যদি না পাই তাহলে যদি একটা মনে করো মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা পেলাম তাহলে এটা হয়ে গেল, এটা হলো অনুবন্ধীকরণী হবে না। তাহলে ফার্স্টে আমরা আগে কী করবো, 7 প্লাস √2 ইন্টু 7 মাইনাস √2। এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি, a প্লাস বি একটা হয়ে গেল আর a মাইনাস বি, মানে হয়ে গেল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা তাহলে লিখতে পারি 7a হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, মানে 7 ইন্টু 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 মানে 49। তাহলে 49 মাইনাস √2 এর হোল স্কোয়ার মানে কি √2 ইন্টু √2, ঠিক আছে? তাহলে √2 এর হোল স্কোয়ার মানে √2 এর ভেতর এই 2 2 ঢুকে যাবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে এখানে হয়ে গেল কত হয়ে যাবে 2, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে গেল 47 হয়ে গেল, ঠিক আছে? তারপরে এটা কি আছে, 7 প্লাস √2 প্লাস 7 মাইনাস √2, 7 প্লাস √2 প্লাস 7 মাইনাস √2। তাহলে √2 কেটে যায়, তাহলে 7 সাথে কী হয়ে গেল 14, ঠিক আছে? 7 মাইনাস তাহলে উত্তরটা কি লিখবো, 7 মাইনাস √2 এর অনুবন্ধীকরণী হবে 7 প্লাস √2, ঠিক আছে? প্রমাণিত বলে লিখে দেব। ওকে, ভিডিওটি একটি ডিস্টারবেন্সের কারণে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমি অঙ্কটা ক্যারি অন, আগের অঙ্কটা হয়ে গেছিলো, তারপরে যে অঙ্কটা দিয়েছিল 4 নম্বর অঙ্কটা যেটা আগের পেজে টোকা ছিল মানে অঙ্কটা, তাই জন্য আমি ওইটা ভিডিওটা ডিস্টারবেন্সের কারণে বন্ধ হয়ে যায়। তাছাড়াও ওই পেজে অঙ্কটা হতো না বলে পরের একটা পেজে আমি অঙ্কটা কোশ্চেনটা ঢুকেছি যে 4 নম্বর অঙ্কটা যেমন দেওয়া ছিল, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাই জন্য আমাকে এটা সঙ্গে সঙ্গে আমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ একটা আঁকতে হবে। তাহলে একটা প্রথমে আগে বৃত্ত আমরা এঁকে ফেলি, বৃত্ত আঁকি। বৃত্তটা ঠিকঠাক আঁকা হয়নি, ঠিক আছে? এবং বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ মানে যার হলো 4টে ভুজ, বা ভুজ মানে হলো বাহু থাকে, যার হলো 4টে বাহু থাকে, এ বি সি ডি বলে আমরা করে নিলাম, ঠিক আছে? আগে এইটুকু আগে ছবিটা আঁকবো, প্রদত্ত দিয়ে লিখবো। বলে দিয়েছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ মানে দিয়ে দিয়েছে অঙ্কটার মধ্যে, সেটা আমাকে লিখতে হবে প্রদত্ত। তা লিখবো যে এ বি সি ডি হলো, আর এইখানে বলে দিয়েছে ও কেন্দ্রীয় লিখবো, এটা কেন্দ্রটা ধরে নেব, ও হলো ও কেন্দ্রীয় বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তারপরে হবে এখানে প্রমাণ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে বলেছে দেখো, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণগুলো মানে হলো কোণ এ বি সি, এর অপোজিট কোণ কোনটা, এইটা। তাই জন্য এখানে লিখতে হবে কোণ এ বি সি
প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180, সম্পূরক মানে হলো 180 ডিগ্রি, বা হলো লিখতে পারি বা 2 সমকোণ। এবং দিয়ে লিখবো, আর এই কোণটা আবার লিখবো যে বিসিডি, কোণ বিসিডি প্লাস এর অপোজিট কোণটা কোনটা, এটা কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। তারপর অঙ্কন বলে লিখবো, কি লিখবো, এই যে এসি, এই যে এসি মানে হলো এইটা, আর বিডি এইটা কি একটা চতুর্ভুজের কর্ণ, এটা কি একটা চতুর্ভুজের কর্ণ, তাই জন্য কি করব, এসি ও বিডি দুটি কর্ণ অঙ্কন করলাম, হলো। আর প্রমাণ, এবার আসবে কি প্রমাণ। প্রমাণে কি বলে দেওয়া থাকবে, বুঝেছো, দেখো এডিবি, এডিবি মানে হলো এইটা, ফার্স্টের আমি এইটা প্রমাণ করব, ঠিক আছে, এডিবি আর এইটা হলো একই বৃত্তস্থ কোণ, কী হবে, একই বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্ত, বৃত্তে এইটা হলো বাহু, এই বাহুটার মধ্যে এইটা একটা ত্রিভুজে এইটা একটা কোণ, আর এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটার মধ্যে এইটা একটা কোণ, আর এই ত্রিভুজটার মধ্যে হলো এইটা একটা কোণ, ঠিক আছে। তাহলে এই কোণ আর এই কোণ হলো একই বৃত্তস্থ কোণ বলে সমান হবে, এটা একটা বাহু, ঠিক আছে। তাহলে লিখবো কি আমরা, কোণ এ ডিবি মানে হলো কোণ এইটা ইকুয়াল টু কোণ এ সি বি একই বৃত্তাংশস্থ কোণ, হলো। তারপরটা কি লিখবো, আবার বলে লিখবো, কমা দিয়ে লিখবো যে বিএসি, বিএসি মানে এইটা, ঠিক আছে, বিএসি আবার এই বাহুটার ক্ষেত্রে, কোন বাহুটার ক্ষেত্রে, এই বাহুটার ক্ষেত্রে, ঠিক আছে, এই বাহুটার ক্ষেত্রে, এই বাহুটার এইটা একটা কোণ আর এইটা একটা কোণ, মানে এই বাহুটার ক্ষেত্রে এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই একটা কোণ আর এই একটা কোণ কি হয়ে যাবে, একটা বৃত্তস্থ কোণ হিসাবে সমান হবে, তাই জন্য লিখবো যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি, আবার লিখবো একই বৃত্তাংশস্থ কোণ। তারপর কি লিখবো আবার বলে, তাহলে প্রথমে আগে এইটা পেলাম এ ডিবি, আবার এখন হলো এইটা বি এ ডিবি পেলাম একটা, আর একটা পেলাম হলো বিডিসি, ঠিক আছে। এবার দেখো তাহলে এডিসি বলতে পারি কোণ এডিসি মানে বলতে পারি এডিবি প্লাস হলো কোণ বিডিসি, তাই জন্য কোণ এডিবি মানে হলো কোণ এইটা প্লাস এইটা ইকুয়াল টু লিখবো কোণ এডিসি, এখানে লিখতে হবে এডিসি, এডিবি প্লাস হলো কোণ বিডিসি, ঠিক আছে। তারপর কোণ এডিবি, কোণ এডিবির অপোজিট কি লিখেছি, এসিবি, মানে কোণ এডিবির জায়গায় লিখে দেবো এসিবি, আবার কোণ বিএসি বা বিএসি ইকুয়াল টু কি লিখেছি, বিডিসি, তাহলে এইটার জায়গায় আমরা এটা লিখে দেবো বিএসি, হলো। এবার তাহলে আমরা কি পেলাম, কোণ এসিবি প্লাস হলো কোণ বিএসি, তাহলে এসিবি মানে হলো এইটা আর বিএসি মানে হলো এইটা, তাহলে একটা ত্রিভুজের, ঠিক আছে, এই কোণ আর এই কোণ পেয়ে গেলাম, আমি যদি আরেকটা এই কোণ যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, এই ত্রিভুজটা কি হয়ে যাবে, ত্রিভুজের কোণগুলো সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি, তাই না। তখন আমরা কি করব, বা হলো 2 সমকোণ হয়ে যাবে। তাহলে আমরা কি করি, এডিসির সঙ্গে আর একটা, বা আমরা এই সাইডের সাথে আর এই সাইডের সাথে কি করব, এবিসি যোগ করে দিই, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এবিসি, উভয় পক্ষকে কোণ এবিসি যোগ করে পাই, হলো, বা কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু বলতে পারি তিনটে কোণের মান কত, যেটা আমরা দেখালাম, দেখো এখানে এ বি সি বিএসি এইখানে কি বলে দিয়েছে, এসিবি প্লাস বিএসি, মানে আমাকে বলে দিয়েছে এই কোণটা বলে দিয়েছে, এই কোণটা আর এই কোণটা আমরা পেয়েছি,
ঠিক আছে, এডিসি ইকুয়াল টু এই কোণটা, তাহলে আমার সঙ্গে যদি আমি এইটা যদি যোগ করে দিই তাহলে আমরা 180 ডিগ্রি হয়ে যাবো। তাই জন্য কোণ এবিসি যেমন এখানেও যোগ করলাম, আবার এইখানেও কোণ এবিসি কিন্তু যোগ করলাম, তাই তো কোণ এবিসি যোগ করলাম। এবার তাহলে কী হয়ে গেল, এই তিনটে কোণের সমষ্টি কত গেলো 180 ডিগ্রি, এখানে লিখে দেবো 180 ডিগ্রি। পরের লাইনে লিখবো তাহলে কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। সুতরাং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলো। আবার অনুরূপভাবে এই একইভাবে আবার আমরা প্রমাণ করতে পারি যে এইটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে। আবার আর দরকার নেই বেকার বেকার করা, তাই জন্য আমরা লিখব অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে কোণ বিসিডি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ বলে আমরা এখানে প্রমাণিত লিখে দেব। এবার ভিডিওটি শেষে একটা কথা বলবো, একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। আর যদি কোনো হেল্প লাগার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সাহায্য করবো তোমাদের। আর আমার কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশান বক্সে আমার কোচিংয়ের নাম্বার দিয়ে দেবো, যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হতে পারো। এবং আমি 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত অল সাবজেক্টই পড়াই। এবং তোমরা যদি কেউ গণিত বা অঙ্কতে যদি আলাদা করে কেউ যদি আমার কাছে প্রশিক্ষণ নিতে চাও তাও আমি করাই। এবং আমি যদি তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের বাড়িতে গিয়ে পড়ানোর কথা বলো তাও আমার কাছে আছে, ঠিক আছে। এবং তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এবং যদি অঙ্ক বিষয় যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যদি কোনো অঙ্কটা যদি ছবি দিতে লাগে তাও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ আমাকে পিং করো, আমি নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে পিং করো, আমি ওখানে ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে যারা এই অ্যাক্টিভিটি টাস্ক 4 করতে অসুবিধা হচ্ছে তাদের সাথে শেয়ার করো, ঠিক আছে।